দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে 400 কোটি টাকার সম্পদের অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ তথ্য নিশ্চিত করেন কমিশনারের মহাপরিচালক আক্তার হোসেন। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে 18,29,10,882 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে 6,80,48,642 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দামেস্কের গণকবর অন্তত 1 লাখ লাশ রয়েছে বাশার আল আসাদের আমলে। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরের ভিতরে অন্তত 1 লাখ মানুষের লাশ রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়া ইমার্জেন্সি টাস্ক ফোর্স। গত মঙ্গলবার আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। সংস্থাটির প্রধান মোয়াজ মুস্তফা জানিয়েছেন, দামেস্ক থেকে 25 মাইল বা প্রায় 40 কিলোমিটার উত্তরে আল কোতায়েফাতে অবস্থিত এই গণকবর। মুস্তফা জানান, বাশার আল আসাদের আমলে সিরিয়ায় 5টি গণকবরের সন্ধান পেয়েছেন, যার মধ্যে এখানে অন্তত 1 লাখ মানুষকে পুঁতে রাখা হয়েছে। তবে তার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মুস্তফা বলেন, বাশারের গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে যারা মারা গিয়েছেন তাদের মরদেহ সামরিক হাসপাতালগুলোয় সংগ্রহ করা হতো, পরে সেগুলো নেওয়া হতো গণকবরে। এসব কাজের দায়িত্ব ছিলেন সিরিয়ার বিমান বাহিনীর হাতে। তিনি আরো বলেন, প্রমাণাদি সংরক্ষণের জন্য এসব গণকবর সংরক্ষিত রাখা দরকার। বিশেষ করে বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণের জন্য এটি গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক বলেছেন রাজনীতিবিদরা। তবে বিএনপির দাবি সম্ভাব্য সময়ে নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। এই ঘোষণাকে নুরুল হক নূর যৌক্তিক হিসাবে দেখান। তিনি বলেন, 2024-এর অভ্যুত্থান তো শুধু একটা নির্বাচনের জন্য হয়নি, এটি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে। সেই প্রক্রিয়া বন্ধ না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না। জাতীয় পার্টি বলেছে, নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে সেটা অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু যদি তবে আছে, আমরা এগুলো শুনতে চাই না। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানাই। স্টর্মি ড্যানিয়েলসের ঘুষ প্রদান এবং নথিপত্র জালিয়াতির মামলায় ডোনাল্ড ট্রাম্পের অব্যাহতির আবেদন বাতিল। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান এবং ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির মামলা থেকে এখনই অব্যাহতি পাচ্ছেন না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিউ ইয়র্কের একটি প্রতিবেদক আদালতের একজন বিচারক ট্রাম্পের আইনজীবীদের মামলা প্রত্যাহারের আবেদন বাতিল করে দিয়েছেন। এ খবর মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। গত 11 জুলাই ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ ছিল, কিন্তু এই তারিখ পরিবর্তন আনে মার্কিন সুপ্রিম কোর্ট। ওই আদেশে বলা হয়, প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যেসব প্রাতিষ্ঠানিক কাজ করেছেন সেসবের জন্য তিনি দায়মুক্ত থাকবেন। এরপর ট্রাম্পের আইনজীবীরা ওই আদেশের ভিত্তিতে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া ঘুষ ও নথিপত্র জালিয়াতির মামলা বাতিল করার আবেদন করেন। বিচারক হোয়ায়ন মার্চান 41 পাতার আদেশ বলেছে, ট্রাম্প সন্দেহ ব্যতীতভাবে ব্যক্তিগত কারণ
ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই মামলার বিচার কাজ তার কার্য ট্রাম্প সন্দেহাব্যতীত ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই মামলার বিচার কাজ তার কার্যনির্বাহী কর্তৃক ও সেটির বাস্তবায়নের উপরে কোনো হুমকি তৈরি করবে না। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। এই মামলায় তার সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন। অন্যের বউ নিয়ে হোটেলে ধরা পড়লেন এক আওয়ামী লীগ নেতা। অন্যের বউ নিয়ে হোটেলে গিয়ে পুলিশের হাতে ধরা খেলেন এক আওয়ামী লীগ নেতা। আটক হওয়ায় আওয়ামী লীগ নেতার নাম আজমল হোসেন সেলিম। তিনি উপজেলার সুন্দাউড়া গ্রামের বাসিন্দা ও দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট নগরীর লালবাজার এলাকায় আল জালাল হোটেলে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় ওসি মোহাম্মদ জিয়াউল হক নিশ্চিত করেছেন। তিনি জানান, হোটেলের একটি কক্ষে অন্যের স্ত্রীকে পরকীয়া প্রেমিকা নিয়ে অবস্থান করছিলেন সেলিম। সংবাদ পেয়ে বান্দরবাজার পুলিশ ফাঁড়ি এসআই ইলিয়াস রহমান অভিযান চালিয়ে তাকে আটক করে। ফরিদপুরে ঝাটিকা মিছিল, যুবলীগ কর্মী গ্রেপ্তার। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের মুরসালিন মোল্লার নামের এক যুবলীগ কর্মীকে মহান বিজয় দিবসের ঝাটিকা মিছিলের ঘটনায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মুরসালিনকে সোমবার দিবাগত রাত ২:৩০টার দিকে তার বাড়ি থেকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। মুরসালিনের বিরুদ্ধে গত ১৫ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে সকালে ১০ থেকে ১২ জন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীর সঙ্গে মিছিল করে মুক্তিযুদ্ধের শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি দেয়। ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধনের সময় বাড়ানো হলো। ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নিবন্ধনের সময় ৭ দিন বাড়িয়েছে সরকার। ফলে আগামী ২৬শে ডিসেম্বর পর্যন্ত হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ এক শাখা থেকে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ও বেসরকারি উভয়ে মাধ্যমেই হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৯ থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ টাকা জমা দিয়ে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় বিজয় মিছিল ব্যানারে ছবি না দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের ২ নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পটিয়া বিএনপি কার্যালয়ের সামনে মোহাম্মদ সিজান নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে তার সহকর্মী মিজান। জানা গেছে, বিজয় মিছিলের সময় ব্যানারে ছবি না থাকা নিয়ে সিজান ও মিজানের মধ্যে তর্ক হয়, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। আহত সিজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পটিয়া থানার ওসি জানিয়েছেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সংঘর্ষে বিশ্ব ইজতেমা ময়দান রক্তাক্ত, ৩ জন নিহত। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দখল নিয়ে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ। এ পর্যন্ত ৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। সংঘর্ষের শুরু হয় বুধবার ভোররাত ৩:৩০টার দিকে। স্থানীয়রা জানিয়েছেন, তুরাগ নদীর পশ্চিম তীর থেকে সাদপন্থীরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করলে জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে উভয় পক্ষের মধ্যেই ভয়াবহ সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের আমিরুল ইসলাম বাচ্চু, ঢাকার বেলাল এবং বরগুনার তাজুল ইসলাম। আহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাতপন্থীদের মুরব্বী মুয়াজ্বিন নূর এক ভিডিও বার্তায় দাবি করেছেন, ইজতেমার ময়দান এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, জুবায়েরপন্থীর আক্রমণে তাদের একজন শহীদ হয়েছেন।
টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। উত্তর কোরিয়ায় সৈন্য নিহতের দাবি ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন স্পেশাল অপারেশন ফোর্স হামলায় উত্তর কোরিয়ার অন্তত 50 সৈন্য নিহত এবং 47 জন আহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও ফুটেজে এপিডি ড্রোন দিয়ে সৈন্য ও সামরিক যানবাহনে হামলার দৃশ্য দেখানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছে, রাশিয়া উত্তর কোরিয়ার সৈন্যদের ক্ষয়ক্ষতি আড়াল করার চেষ্টা করছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, গত আগস্ট থেকে তুরস্ক অঞ্চলে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়ার 10,000 সৈন্য মোতায়েন করা হয়েছে। পেন্টাগনও নিশ্চিত করেছে এই অঞ্চলে উত্তর কোরিয়া সৈন্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে। ইউক্রেন দাবি করেছে 3 দিনের লড়াইয়ে তার উত্তর কোরিয়ার সৈন্যদের উপর সফল আঘাত হেনেছে। তবে এই দাবিগুলো স্বতন্ত্র যাচাই করা যায়নি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া সৈন্যরা ডিসেম্বরের মধ্যে রাশিয়ার পক্ষে যুদ্ধ শুরুর প্রক্রিয়া শুরু করেছিল। নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠানে হট্টগোল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল হট্টগোল ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত 16 ডিসেম্বর নিউ ইয়র্কের উডসাইডে তিব্বত কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে প্রায় আধা ঘন্টা অনুষ্ঠান বন্ধ ছিল। জানা গেছে, সোসাইটির ট্রাস্ট বোর্ড চেয়ারম্যান এম আজিজ বিদায়ী কমিটির সমালোচনা করলে পাল্টা বক্তব্য দেন মহিউদ্দিন দেওয়ান। এরপর সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করলে উপস্থিত আওয়ামী লীগ কর্মীরা উত্তেজিত হয় এবং প্রতিবাদ জানান। এক পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা এক অপরের দিকে তেড়ে যান এবং তুমুল হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সভাপতি আতাউর রহমান সেলিম সহ অন্যান্য নেতারা চেষ্টা করেন। নিউ ইয়র্ক সিটির মেয়রের অনুষ্ঠানে যোগদানের কথা উল্লেখ করেই দুই পক্ষকে শান্ত করা হয়। তবে এই অপ্রীতিকর ঘটনায় বাংলাদেশ সোসাইটি অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। রাজশাহীর পাবায় দুটি হিমাগার থেকে আলু বের করে 39 টাকা কেজি দরে বিক্রি করেছে স্থানীয় প্রশাসন। রোববার ও মঙ্গলবার হিমাগার দুটির অভিযান পরিচালনা করে 2606 বস্তা আলু বিক্রি করা হয়। খোলাবাজারে এই আলু 45 টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা ছিল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার চলমান অস্থিরতা ঠেকাতে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করেছে। মজুত করা আলু 30 নভেম্বর পর হিমাগারে রাখা যাবে না, এমন আদেশ দিয়েছিলেন। পবার কিছু হিমাগার নির্ধারিত সময়ের পরেও বিপুল পরিমাণ আলু মজুত রেখেছিল। রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান আলাইবিদির পুরের আমান কোল্ড স্টোরেজ অভিযান চালান। সেখানে 306 বস্তা আলু 39 টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করা হয়। পরের দিন একই এলাকায় রহমান ব্রাদার্স গোল্ড স্টোরেজ অভিযান চালানো হয়। মঙ্গলবারের দুপুরে পবার ইউএন ও মোহাম্মদ সোহরাব বস্তা আলু জব্দ করেন। এই সময় অনেক ক্রেতা ভিড় করেন। ঘটনাস্থলে মোহাম্মদপুরের ব্যবসায়ী রাশেদুল হক তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পবার ইউএনও জানান, এই আলু ভোক্তাদের কাছে 45 টাকা কেজি দরে বিক্রি হবে।